তৃতীয় দফা নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই নির্বাচনে এখনো পর্যন্ত আমরা অন্তত মালদা জেলায় বসে বুঝতে পারিনি যে তিনি কোন নির্বাচন লড়ছেন। বিগত দুটি ফেজে 6টি নির্বাচনে তৃণমূলের ফলাফল উত্তরবঙ্গের মানুষ জানেন। ফিরাবে কি শূন্য হাতে? কার্যত এই অবস্থান নিয়ে তিনি উত্তরবঙ্গে ব্যাপক সময় দিয়েছেন, কিন্তু উত্তরবঙ্গের মানুষের সমস্যার সুরাহা বা অতীতে তার দেহ প্রতিশ্রুতি উত্তরকন্যার মধ্যে দিয়ে, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের মধ্যে দিয়ে সামগ্রিক অবস্থা পরিবর্তন তিনি করে দেবেন। উত্তরবঙ্গের মানুষকে আর কলকাতায় যেতে হবে না, উত্তরবঙ্গ থেকেই সমস্যার সমাধান হবে। উত্তরবঙ্গের মানুষ আজকে সেটা বুঝতে পেরেছে। আমরা বারবার যেটা বলছি, একজন উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ককে দেখান, একজন উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মী যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন মন্ত্রী, একটা দৃষ্টান্ত মানুষের সামনে রাখুন, সে মালদারই হোক আর আপনার শিলিগুড়িরই হোক। উত্তরবঙ্গের থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের প্রতীকে কোন জনপ্রতিনিধি কোনদিন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে একথা বলেছেন যে মুখ্যমন্ত্রীর যে বাজেটারি অ্যালোকেশন উত্তরবঙ্গের জন্য তা পর্যাপ্ত নয়? একবারও উত্তরবঙ্গের কোন তৃণমূল কংগ্রেসের কর্মী বলেছেন যে যে টাকা উত্তরবঙ্গের জন্য ধার্য করা হয় সর্বাধিক 41% একবার খরচা হয়েছিল, 24% গড়ে খরচা হয় সেই টাকাও অন্য হেডে ট্রান্সফার করে দিয়ে চলে যাওয়া হয়? আজকে যে তৃণমূল কংগ্রেস এখানে এসে তাদের সার্বিক ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য এবং সর্বোপরি লোকসভা নির্বাচন থেকে দূরে সরে গিয়ে তারা কার্যত কেন্দ্রের বঞ্চনার কথা বলছেন, তারা উত্তরবঙ্গকে লুট ছাড়া অন্য কিছু জিনিস উপহার দিতে পারেনি। আজকে এই মালদায় মহানন্দার কি অবস্থা? সরকারের ভূমিকা কি? কার্যত একটা নর্দমার আকার ধারণ করেছে গোটা নদী। আজকে শহরে জল জমছে, একটা প্রাচীন শহর ইংরেজ বাজার, সেখানে তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকা কি? রেশম শিল্প কার্যত শেষ, আম এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। আজকে তার পাশে সরকার দাঁড়াতে পারেনি। এখানে নারায়ণপুরে ঢাকঢোল পিটিয়ে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি করবার যে ঘোষণা করেছিলেন, কথা বলেছিলেন, একটা ইন্ডাস্ট্রি ছাড়া কোথায় সেখানে? সেটা কার্যত ঘাস জমিয়ে নেয়। কার্যত গোটা উত্তরবঙ্গে এবং মালদার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকায় সেখানে কার্যত যার একটা নির্দিষ্ট অতীত আছে, একটা সংগঠিত গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে, গৌরবঙ্গের সঙ্গে যে মালদার নাম জড়িত, আজকে সেখানে সামান্যতম মৌলিক পরিবর্তন বর্তমানের এই সরকার তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর নিয়ে আসতে পারে। নির্বাচন যত এগোচ্ছে তৃণমূলের ভাষা সংস্কৃতি তত পরিবর্তিত হচ্ছে। কার্যত মুখ্যমন্ত্রী এখানে এসে যে কথা বলেছেন সেটা ভোট ভাগাভাগির কথা, হিন্দু মুসলমানের নামে কার্যত ভেঙে দিয়ে এবং কার্যত বৃহত্তর অংশকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে নির্বাচনী বৈতরণী পার করা। এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে উৎসাহিত হয়ে হুমায়ুন কবির কালকে যে কথা বলেছেন, শক্তিপুরে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে বলে দিলেন যে 30% এখানে হিন্দুরা থাকে, আমরা সমস্ত নদীতে ভাসিয়ে দেবো, ভাগীরথীতে ভাসিয়ে দেবো। আজকে বাংলার রাজনীতির ইতিহাসে এই বক্তব্য কোনোদিন মালদা মুর্শিদাবাদের মানুষ বা গোটা পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন শোনেনি। আমরা বারবার যে কথা বলে আসছি সেটা হলো যে আজকের এই যে দিন, এই অবস্থার সঙ্গে তুলনা করা যায় 1946 সালের। কার্যত সুরাবর্দী যে ভাষায় বক্তৃতা করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সঙ্গে সেই বক্তৃতার কোথাও কোনো ফারাক নেই। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে বলে দিলেন যে
রামনবমী একটা দাঙ্গা দিবস, যদি কেউ গালিগালাজ করে অর্থাৎ জয় শ্রীরাম বলে, তাহলে তোমরা আল্লাহর নামে তৎক্ষণাৎ দোয়া করবে, শান্তির দোয়া। আর এ ধরনের কন্টিনিউয়েশন চলেছে। গতকাল আমাদের একজন নেতা বা নির্বাচিত জনপ্রতিনিধি হুমায়ুন কবিরের বক্তব্য, সে প্রকাশ্যে সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর বিরুদ্ধে ভারতবর্ষের মাটিতে বসে, পশ্চিমবঙ্গের মাটিতে বসে একজনের ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে যে এখানের যে সংখ্যাগরিষ্ঠ যারা আছে, যারা প্রকৃত রাম ভক্ত আছে, তাদেরই সে নদীতে মেরে ভাসিয়ে দেবার কথা বলছে। আবার কি পশ্চিমবঙ্গের মধ্যে একটা বাংলাদেশ তৈরি হবে? আবার কি এরা প্রকাশ্যে এই রাজ্য ভাগের দাবি তুলবে ধর্মের ভিত্তিতে? আজকে মালদার সমস্ত মানুষকে দলমতের ঊর্ধ্বে উঠে এই কথা চিন্তা করতে হবে, মুর্শিদাবাদের মানুষকে চিন্তা করতে হবে। এভাবে কথা বলুন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনেছে, তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছে এবং দীর্ঘদিন তাদের কাজকর্ম দেখে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করে। এবং এই যে নির্বাচন মালদায় হতে চলে, মালদা নয় সারা উত্তরবঙ্গ, শুধু নয় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যারা একদিন চরম দুর্দিনে অসহায় মমতা বন্দ্যোপাধ্যায়, একা মমতা বন্দ্যোপাধ্যায় যখন হয়ে গিয়েছিলেন, যখন জ্যোতিবাবু কার্যত তাকে দেখে বলতেন যে কেউ মাঠে যদি একা বসে হাওয়া খায় আমি ঠিক করতে পারি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যারা ঘাম রক্ত দিয়ে দেওয়াল লিখেছিলেন, আজকে সেই সমস্ত কর্মীরা, জাতীয়তাবাদী কর্মীরা যারা বাম জমানার অবসান চেয়েছিলেন, তারা আজকে বিজেপির কাছে আসছেন, তারা আজকে বিজেপিকে সমর্থন করছেন প্রত্যেকটা নির্বাচন। আগে যে 6 ফেজে নির্বাচন হয়েছে, তৃণমূল কংগ্রেস এর বহু কর্মী সমর্থন, কেউ প্রকাশ্যে কেউ গোপনে বিজেপিকে ভোট দিয়েছে। সুতরাং এটা রাজনীতি, এটা কোনো হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করতে আমরা আসিনি। এবং আমরা যেহেতু এখানে একটা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল আছে বিভিন্ন জায়গায়, মালদা এবং বিশেষ করে মালদা জেলায়, আজকে সংখ্যালঘুদেরও মনে রাখতে হবে যে আপনাদের গত 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে সিংহভাগ সংখ্যালঘু। সংখ্যালঘুদের গ্রামে তাদের জীবন্ত আগুনে পুড়িয়ে দিয়ে আজকে যারা মনে করছেন যে আবার সংখ্যালঘুদের দিকে তাকিয়ে কিছু কথা বলবেন, এবং এখন তার সংখ্যালঘু উন্নয়নের কথা আগে বলা হতো, আগে তাদের রিজার্ভেশনের কথা বলা হতো, এখন তো রিজার্ভেশনের কথা বলা হচ্ছে না, এখন সরাসরি বলা হচ্ছে হিন্দুদের আক্রমণ করবার কথা। তোমরা যেখানে মেজরিটি সেখানে মাইনরিটি আছে যারা হিন্দু রাম ভক্ত, তাদের উপরে আক্রমণ করো, তাদের অধিকার যেগুলো আছে সেগুলো বাজেয়াপ্ত করে দাও। আজকে এই ঘৃণ্য পরিস্থিতির মধ্যে তৃণমূল কংগ্রেসের রাজনীতি গোটা পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছে। আমরা বিশ্বাস করি অন্যান্য জেলার মতো গোটা উত্তরবঙ্গের মানুষ, মালদার মানুষ এই বিষয়টি সম্পর্কে সচেতন হবে। ঐতিহাসিক দিন অন্তত বিজেপির কাছে। আমি জানি ভবিষ্যতের রাজনীতি যারা লিখবেন বা রাজনীতির ইতিহাস যারা লিখবেন, তারা অবশ্যই 2রা মে 2021টা ভুলে যাবেন না। আজকের এই 2রা মে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য নির্বাচিত হন, তার সরকার ক্ষমতায় আসে। কিন্তু এই 2রা মে থেকে মাত্র 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল ভোট পরবর্তী হিংসায়। অসংখ্য মহিলা গণধর্ষিতা হয়েছিলেন বিজেপির হয়ে বুথে বসার অপরাধে প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবার জন্য। বহু বাড়িতে আগুন লাগানো হয়েছে, জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, মানুষকে পরিযায়ী শ্রমিক বানিয়ে দেওয়া হয়েছে। যিনি মালিক ছিলেন, নিজের জমি ছিল, নিজের মাছের ভেড়ি ছিল, সে আজ অন্ধ্রপ্রদেশ, কেরলে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে তারা গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে। এই যে সরকার, তাদের যে রাজনীতি পশ্চিমবঙ্গে চলেছে, আজকে একটা লোকসভা নির্বাচন সারা ভারতের সরকার গঠন করার নির্বাচন। এই নির্বাচনটা কোনো অবস্থাতেই কোনো পঞ্চায়েত নির্বাচন নয়, আপনাদের ইংরেজ বাজারের মিউনিসিপ্যালিটি নির্বাচন নয়। এই নির্বাচন লোকসভা নির্বাচন, কিন্তু কার্যত এই নির্বাচনের স্তরকে নামিয়ে নিয়ে আসা হয়েছে পঞ্চায়েত। মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন প্রধানমন্ত্রীকে, একজন চ্যালেঞ্জ করছেন প্রধানমন্ত্রীকে, কিসের ভিত্তিতে, কার চ্যালেঞ্জ, কে গ্রহণ করবে? এদের ঔদ্ধত্য বা এদের ভাষা সংস্কৃতি এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে গোটা ভারতবর্ষের সামনে আজকে পশ্চিমবঙ্গ একটা হাস্যস্পদ বিষয়ে দাঁড়িয়েছে। আমাদের মালদার এই জেলা থেকে পরিযায়ী শ্রমিক ব্যাপক সংখ্যায় বিভিন্ন রাজ্যে কাজ করে, আজকে তাদের খোঁজ রাজ্য সরকার নেয় না। কোভিড যদি না আসতো আপনারা জানতেই পারতেন না আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিক কত। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক হিসেবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যান, তাদেরও একটি নির্দিষ্ট পদ্ধতি আছে, তারা হিসাব রাখেন
যে তাদের মানুষজন কোথায় আছেন, কারণ এখন অতীতের মতো তার সামাজিক বন্ধন নেই। সেই বন্ধনটা পশ্চিমবঙ্গে ভেঙে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে, বাম জমানায় হয়েছে এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের তাদের বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করবার পর আজকে সমাজ এই জায়গায় পৌঁছে গেছে। আজকে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আসছে। কিভাবে মৃতদেহ আসছে? বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে কোনো নির্মীয়মান বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো জায়গায় টানেল তৈরি করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা তো কারোর হাতে থাকে না, দুর্ঘটনা হতেই পারে, কিন্তু সেখানে প্রত্যেক ক্ষেত্রেই মালদা মুর্শিদাবাদের নাম জড়িয়ে যাচ্ছে, এখানকার শ্রমিকদের নাম জড়িয়ে যাচ্ছে, মৃতদেহ আসছে বিভিন্ন সময়, কারণ এ রাজ্যে উপযুক্ত কর্মসংস্থান নেই। কালকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরই একজন মহিলা নেত্রীর বক্তব্য তিনি শোনালেন। এর অর্থ কি শোনানো? কি বলেছে বিজেপি? আমরা তো বলছি তৃণমূল কংগ্রেস একটা অনুদান নির্ভর জাতি তৈরি করতে চায়। পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থাকে যারা এমন জায়গায় পৌঁছে দিয়েছেন, তারা মনে করছেন যে 1000 টাকা করে দিয়ে প্রত্যেক মহিলার সম্ভ্রম এবং তাদের যে সত্তা, বিশেষ করে তাদের যে রাজনৈতিক বিচারবোধ এবং তাদের ভোটাধিকার তারা কিনে নিতে পারে। মানুষকে তো পণ্য বানাচ্ছে তৃণমূল কংগ্রেস। মানুষকে টাকা দিয়ে, মানে অনুদান দিয়ে তার থেকে ভোট নিয়ে নেবেন। আজকে কি শোনাচ্ছেন? কি বলেছে বিজেপি? আমাদের অবস্থান তো স্পষ্ট। আমরা চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ স্বনির্ভর হোক, আমরা চাই মানুষ নিজে আর্ন করুক, কিন্তু পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি আছে, নতুন সরকার এসে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করবার আগে পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের যে টাকা 1000 টাকা করে দেওয়া হচ্ছে, সে টাকা আমরা 3000 টাকা করে দেব। এটা তো আমাদের ঘোষিত অবস্থান। কিন্তু আমাদের মূল লক্ষ্য মানুষকে এবং মহিলাদের স্বনির্ভর করা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিল্পক্ষেত্রে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করা, পশ্চিমবঙ্গকে বিনিয়োগের একটা কেন্দ্র বানানো, পশ্চিমবঙ্গে যেভাবে শিল্প একটার পর একটা শিল্প ছেড়ে চলে যাচ্ছে সেটা থেকে রক্ষা করা। আজকে এই মহানন্দার সমস্যা রাজ্য সরকার মেটাতে পারবে না। কেন্দ্রের সঙ্গে সংঘর্ষণের সমন্বয়ের মধ্যে দিয়ে আমাদের যদি এখানে সরকার তৈরি হয়, এবং সরকার তৈরি হবে 2026 সালের আগেই হবে, ডাবল ইঞ্জিন সরকার হবে, আর ওই ডাবল ইঞ্জিন সরকার এই মালদারে বসে এই মহানন্দার সমস্যার সমাধান করবে। এখানে টি এক্সপোর্ট, এখানে আমের এক্সপোর্ট যাতে ঠিকঠাক হয়, এখানে সিল্কের যে ব্যবসা ছিল সেটা যেন অতীতের গৌরব ফিরে পায়, আমরা সেই জায়গা দেখব। কিন্তু তৃণমূলের যে রাজনীতি, হিংসা এবং বিভাজনের রাজনীতি। আজকে আমাদের দীর্ঘদিনের পার্টি কর্মী প্রতাপ সিং একটি পুরনো মামলায় তাকে সিআইডি ডেকে পাঠাচ্ছে। কেন ডেকে পাঠাচ্ছে সিআইডি? নির্বাচনের আগে আজকে বিভিন্ন ভাবে তাদের মতকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে বিজেপি কর্মীদের মধ্যে আতঙ্ক, হতাশা, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আজকে পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন, ভিডিও ভাইরাল হয়েছে, মেরে ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ময়না। এই আতঙ্কের আবহে তারা নির্বাচন তৈরি করছে এবং কার্যত মালদা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে সেটা হচ্ছে একদম ধর্মীয় মেরুকরণের রাজনীতি, মৌলবাদের কাছে আত্মসমর্পণের রাজনীতি, রাম ভক্তদের বিরুদ্ধে রাজনীতি। ওপার বাংলার মানুষ যদি এপার বাংলায় আসেন, হিন্দু যাদের সর্বোচ্চ ত্যাগ করে তাদের নাগরিকত্ব দেবার বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রকাশ্যে কথাটা বলুন। উনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলুন, এই ঘুরিয়ে পেঁচিয়ে মানুষের কাছে 70% 30% ভাগ করার হুমায়ুন কবিরের মতো লোকজনের জন্য নয়। তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলুন যে আমি পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবার বিরোধী। কাকে ব্যবস্থা নেবে? আমি খুব কম দিনের জন্য একটি জায়গায় বিধায়ক ছিলাম, বসিরহাট দক্ষিণে, যেখানে নদী হচ্ছে নিচু, শহরটা উঁচু, এমনি বিপজ্জনক অবস্থায় আছে নদীর পাড়ে, টোপোগ্রাফিক্যাল ডিসঅ্যাডভান্টেজ আছে, জলে ডোবানো। পুলিশের উপস্থিতিতে পুলিশের আইজি দাঁড়িয়ে আছে, সেখান থেকে সাকশন দিয়ে সাদা বালি তুলছে। সর্বনাশ হয়ে যাবে সমস্ত দরিদ্র মানুষ যারা নদীর ধারে বসবাস করছে, অনেকের বাড়ি আছে, শেষ হয়ে যাবে। সর্বত্র চলেছে, গোটা উত্তরবঙ্গ জুড়ে আপনাদের কাঠ চুরি হয়ে যাচ্ছে। আপনারা বাইরে দেখছেন, ডুয়ার্সের সামনে জঙ্গল দেখছেন, কাঠ দেখছেন, ভিতরে গিয়ে দেখুন সাফা, বিলুপ্ত পাখি, বহু ক্যাকটাস, অর্কিড, সেগুলো সম্পূর্ণ লুট হচ্ছে, চুরি হচ্ছে, নদী থেকে বোল্ডার তোলা হচ্ছে। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, প্রকৃতিকে বাঁচানোর জন্য।
শুধু প্রজন্ম নয়, প্রকৃতিকে বাঁচানোর জন্য ওই সরকারটাকে, ওই দলটাকে শেষ করে দেওয়া উচিত। মানে শেষ মানে ওই তৃণমূলের ভাষায় শেষ নয়, খতমের রাজনীতি নয়, মানে মাওবাদী হিসাব নয়, যাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন 11 আগে, তাদের মতো নয়, রাজনৈতিক ভাবে শেষ করতে হবে। কলকাতা হাইকোর্টকে রাজ্য সরকার মানে না। রাজ্য সরকার তো এটা নয়, পশ্চিমবঙ্গের যে সরকারটা আছে ওটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার। সেই সরকারটা হাইকোর্ট মানে না। হাইকোর্টের বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার মারে, হাইকোর্টে বিভিন্ন সময় গিয়ে বিচারপতিদের কোর্টরুমের মধ্যে তাদের শারীরিকভাবে নিগৃহীত করে, মুখ্যমন্ত্রী বেআইনি বলেন, হাইকোর্টকে আক্রমণ করে, কদর্য ভাষায় বিচারপতিদের আক্রমণ করা হয়। সুতরাং তারা অর্ডার দেবেন, কি করে মানবেন? এই সরকার তো সমস্ত কিছুর ঊর্ধ্বে। হাইকোর্টের অর্ডার কমপ্লাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করে না, মানে তৃণমূল সরকার করে। দেখুন, যে কোনো তদন্ত বন্ধ করবার জন্য রাজ্য সরকার মানুষের দেয় করের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যায় এবং ধারাবাহিকতা বজায় রেখেই তিরস্কৃত হয় এবং অবস্থান সুপ্রিম কোর্টের হাইকোর্ট মানে রাজ্য সরকারের বিরুদ্ধে যায়। এক্ষেত্রেও সেটা হয়েছে। সন্দেশখালীতে কি হয়েছে মানুষের জানা, তবে আমি এখনো বলছি, যা হচ্ছে এখনো পর্যন্ত আপনাদের সামনে এসছে সেটা সন্দেশখালী ব্লক 2 এর ঘটনা, এখনো সন্দেশখালী ব্লক 1 পুরোপুরি আসেনি। আর সন্দেশখালীও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম অনেক সন্দেশখালী আছে, নামে বেনামে বিভিন্ন চেহারায় বিভিন্ন বেশে শাহজাহানরা সমাজের সর্বক্ষেত্রে আজকে বিদ্যমান আছেন। কারণ শাহজাহান কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, শাহজাহান একটা এজেন্ডাকে বাস্তবায়িত করছে, যেটা ছিল তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। আর এক্ষেত্রেও আবার প্রমাণ হয়ে গেল, আবার রাজ্য সরকার প্রমাণ হয়ে গেল যে এই সরকার প্রকৃত সত্য উদ্ঘাটন করতে চায় না। এই সরকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে লুটেরা, চোর, ডাকাতদের বাঁচানো, তাও সরকারি টাকায়, মানুষের দেওয়া কর টাকায়। এই যে ছাত্র যোগ্য প্রার্থীদের চাকরি চলে গেল বলে বলছেন চাকরি খেকো বিজেপি, বলছেন কিসের জন্য? চাকরি খেয়ে নিয়ে যেত তৃণমূল। যাদের চাকরি পাওয়ার কথা ছিল তাদের চাকরিটা বিক্রি করেছেন কলমি শাকের মতো বাজারে। এখন চাকরি চোরেদের বাঁচানোর জন্য এই এতগুলো 26,000 মানুষকে বিপদের মুখে ঠেলে তাদের সর্বনাশ করে দিয়ে আজকে রাজ্য সরকার বসে আছে। আমরা তো বলছি ক্যাবিনেট সিদ্ধান্ত এটা। আপনি ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট দেখুন, যেদিন পার্থ চট্টোপাধ্যায়ের নাম প্রথম এই দুর্নীতিতে আসে সেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন, যদি কোনো ভুল হয়ে থাকে ভুল পার্থদার একার নয়, আমাদের সকলের ভুল, এটা যৌথ দায়িত্ব, কালেকটিভ রেসপন্সিবিলিটি। এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত, কালেকটিভ রেসপন্সিবিলিটি। এত বড় লুট হয়েছে, দুর্নীতি হয়েছে, এর তৃণমূলের অনুমোদন ছাড়া একটা ক্লাস 5 এর বাচ্চা বিশ্বাস করবে? সুতরাং যারা নিয়েছিলেন তারা ওর মধ্যে আছেন। আমরা তো এই জন্যই মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি। মুখ্যমন্ত্রী বিবৃতি দিন যে গত 3 বছর ধরে কুণাল ঘোষ যে আক্রমণাত্মক ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন, বহিরাগত বলেছেন, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন, শিশির অধিকারীকে আক্রমণ করেছেন, বিজেপির প্রত্যেক নেতা, দিলীপ ঘোষ, আমাদের সভাপতি, প্রত্যেককে আক্রমণ করে চলেছেন, যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে 3 বছর ধরে ঝোড়ো ইনিংস খেলে গেলেন। একদম ব্যাটে পড়ার সঙ্গে সঙ্গে পুরো মানে স্ট্রাইক রেট যার এত হাই ছিল, তো পুরো এই তাপটা যখন তৃণমূল কংগ্রেস নিয়েছে তখন এর উত্তরও তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আমরা কুণাল ঘোষের এই বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি। কারণ কুণাল ঘোষ রাতারাতি অবস্থান বদলে যাওয়া যায় না। আজকে আমাকে পার্টি থেকে যদি সাসপেন্ড করে দেয়, কালকে আমি যদি পার্টির প্রাক্তন হয়ে যাই, তাহলে আমার আজকের বক্তব্যটা পার্টির বক্তব্য নয়, বা গত 3 বছর ধরে আমি যে কথা বলে আসছি পুরো আমার বক্তব্যটাই ভুল ছিল, এটা যেরকম আপনারা মানবেন না, তৃণমূল কংগ্রেস মানবে না, এবং কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মানবে না। ফলে কুণাল ঘোষের এতদিন বক্তব্যের স্বাদ যখন নিয়েছেন, তখন একটু বিস্বাদ হলে সেটাকে ঠিকঠাক করতে হবে আপনাদের। আমরা আবার বলছি, এই মুখ্যমন্ত্রী এই বক্তব্য বিবৃতি চাই। আর মুখ্যমন্ত্রী এসে বলুন গত 4 বছর ধরে কুণাল ঘোষ যা বলেছেন সম্পূর্ণ ভুল বলেছেন, দুটোর মধ্যে একটা স্টেটমেন্ট তিনি করুন। মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই, কারণ ও ভয়াবহ অভিযোগ। কুণাল ঘোষ দলের সাধারণ সম্পাদক, কুণাল ঘোষ দলের মুখপাত্র, এবং আমরা জানি তৃণমূল কংগ্রেস বর্তমানে সরকারের বাইরে থেকে পরিচালিত হয়। সরকারের বাইরে থেকে তৃণমূল মানে সরকারটা পরিচালিত হচ্ছে। সরকারের বাইরে দলের যিনি উত্তরাধিকারী তার সিদ্ধান্ত সরকারিভাবে রূপায়িত হয়। তিনি সরাসরি নির্দেশ দেন, পুলিশ তার কথা শোনে। সুতরাং যখন তার
এই কুণাল ঘোষ যখন এই কথা বলছেন, এটা অত্যন্ত ভয়াবহ অভিযোগ। এই উত্তর নিয়ে আমরা বিবৃতি আবার বলছি, আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই, অন্য কারণ নয়। দেখুন, যে কোনো মৃত্যু মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, কিন্তু কংগ্রেসের কোয়ার্ড নেতাটা তো এই মুহূর্তে কলকাতায় আছে বলে, নাটকেটাকে আছে বলে জানা নেই। দু একজন থাকতে পারে, কিন্তু যেই মারা যান বিষয়টা জানা নেই, মন্তব্য করতে পারছি না। তো খুনি এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, যেটা মুর্শিদাবাদে দেখেও বোঝা যাচ্ছে। এবং মুর্শিদাবাদ যে বিচ্ছিন্ন নয়, যে আপনি বলে দেবেন তো ডোমকল এ ধরনের ঘটনা প্রায় ঘটে, এবার হচ্ছে কি আর নতুন, কলকাতাতেও হচ্ছে। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে হঠাৎ এই মুহূর্তে প্রতাপ সিংকে কি কারণে ডেকে পাঠানো হয়েছে, এটা আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। মাইক্রো লেভেলে, ম্যাক্রো লেভেলে যেমন নির্বাচন কমিশন নজরদারি করেছে, বেশ কিছু পরিবর্তন তারা এনেছে, কিন্তু মাইক্রো লেভেলে আজকে যে জিনিস ঘটছে বিভিন্ন থানায়, আজকে তৃণমূল কংগ্রেস এবং আপনাদের এখানে যিনি নির্বাচনে এই জেলার প্রার্থী আছেন, তিনি তার যে নেটওয়ার্ক তৈরি করে গেছেন এখানে এবং বালুরঘাটে, তার নেটওয়ার্ক সক্রিয়। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের অস্বস্তিতে ফেলা, তাদের উপর মিথ্যা মামলা দেওয়া, পুরনো মামলা টেনে আনা, হঠাৎ সিআইডি কে ঢুকিয়ে দেওয়া, এই যে জিনিস চলছে, আমরা এর জন্য যেটা করার আইনানুগ ব্যবস্থা করব এবং আমরা মানুষের কাছে। তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো রাজনীতি নেই, শুধু নিজের দিকে ঝোল টানা। নাও আর নেভার, ক্ষমতাতে চলে যেতে হবে, শেষ মুহূর্তে যা পারি ভাগ বটরা, এই নিয়ে গণ্ডগোল। আর গত 3 বছরের ইতিহাস যদি দেখেন, সর্বাধিক রাজনৈতিক খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তার 100% অভিযোগী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোন জায়গায় যখন মামলা করা হয়, আমি যদিও আইনের মানুষ নন, আপনারা দেখবেন সাংবাদিক, হিয়ারিং এর আগে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়। মামলা খারিজ হয়নি, শুধুমাত্র স্থগিতাদেশ হয়েছে, তাও অন্তর্বর্তী স্থগিতাদেশ। দুর্নীতি যে জিটিএতে হয়েছে এটা প্রতিষ্ঠিত, দুর্নীতি যেটা হয়েছে সেটা জনমনে প্রতিষ্ঠিত এবং এটা দৃশ্যমানতা আছে। এখন আইনি শিলমোহর লাগানো বাকি। কেউ যদি মনে করে যে এখনই অন্তর্বর্তী স্থগিতাদেশের কারণে উদ্বাহন নৃত্য শুরু করবেন হাত মাথার উপরে তুলে, যে ওখানে কোনো দুর্নীতি হয়নি, এটা মিথ্যা অভিযোগ, তার তিনি ভুল করবেন। সর্বত্র দুর্নীতি আছে। এমন কোন ডিপার্টমেন্ট নিয়ে আসতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার যেখানে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছে। WBCS থেকে শুরু হয়েছে, এবার পিএসসি আসবে, প্রাইমারি, আপার প্রাইমারি, কলেজ শিক্ষক নিয়োগ, বিভিন্ন জায়গায় বদলি, স্কুলের হেডমাস্টার কি করেছেন, হেডমাস্টারের যে ঘটনা, স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে কি করেছেন। বহু মানুষের কাছে SMS আসেনি, যারা কোয়ালিফাই করেছিল, SMS পর্যন্ত আসেনি। পরবর্তীকালে দেখা যাচ্ছে কাগজে কলমে যে তিনি আসেননি, অ্যাবসেন্ট। এইভাবে নিয়োগ সম্পূর্ণ করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় বিক্রি হয়েছে, দোকানদারি হয়েছে। পুলিশ, খাদ্য দপ্তর, দমকল আসবে পর, মিউনিসিপাল সার্ভিস কমিশন, মিউনিসিপ্যালিটিতে কোনো মিউনিসিপ্যালিটি বাকি নেই। এটা চারিদিকে চলছে। এরকম সরকার ভারতবর্ষে কোনোদিন আগে আসেনি, কিন্তু দল করেনি সেটা। তাহলে উনি এখন তৃণমূল কংগ্রেসে কি করছিলেন, এটা তো জানার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গের একটা স্কুল পাঠ্য বালকও জানে যে তৃণমূল কংগ্রেস কোটা হিসাব করে কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত চাকরি বিক্রি করেছে 40,000 চাকরি। আর শুধু স্কুলের চাকরি নয়, এমন কোন সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে চাকরি বিক্রি নিয়ে কোনো মানুষ কোনো অভিযোগ করেনি। প্রত্যেক ক্ষেত্রে চাকরি বিক্রি হয়েছে। তিনি যখন জানতেন, এর উত্তর এখন তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। কারণ এই কুণাল ঘোষ ধারাবাহিকভাবে প্রায় গত 2021 সালের আগে থেকে ধারাবাহিকভাবে সে তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করেছে, তৃণমূল কংগ্রেসের হয়ে আক্রমণাত্মক হয়েছে, তৃণমূল কংগ্রেস হয়ে অধিকারী পরিবারকে আক্রমণ করেছে, তৃণমূল কংগ্রেসের নরেন্দ্র মোদী আমাদের গৃহমন্ত্রীকে আক্রমণ করেছে এবং বারবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অপকর্মকে ডিফেন্ড করেছে। আজকে যদি সেই কুণাল ঘোষ এই কথা বলে, তাহলে এর দায়িত্ব নিতে হবে তৃণমূল কংগ্রেসকে, উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী এবং আমার সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যখন বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলতেন, সেটা দল জানতো এবং দল জেনেও যদি ঠিক মতো ব্যবস্থা নিত তাহলে বেরিয়ে আসা যেত। তাহলে এর জবাবদিহি কুণাল ঘোষকে নয়, এর উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। দলের নেওয়া না নেওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? কুণাল ঘোষ তো বলেছেন কালকে যে আমি দলে ছিলাম, আছি, থাকবো। এবং কুণাল ঘোষ
এখনো তো বলছেন যে তার নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলে তিনি দুর্নীতির একটার পর একটা দুর্নীতি তুলে ধরছেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন কুণাল ঘোষ ঠিক বলছেন না ভুল বলছেন। প্রতিদিন সন্ধ্যাবেলা কুণাল ঘোষের বক্তব্য চলতো, তার খুরগার আক্রমণ চলতো। তখন একবারও বললেন না যে কুণাল ঘোষ আমাদের মুখপাত্র নন। একটার পর একটা প্রেস কনফারেন্স প্রত্যেকটা টিভি দেখিয়ে গেল, একটার পর একটা প্রেস কনফারেন্স প্রত্যেকটা সংবাদপত্রে ছাপা হলো এবং তার আগে কুণাল ঘোষ মুখপাত্র সাধারণ সম্পাদক লিখে দেওয়া হলো। তখন তৃণমূল কংগ্রেস আপত্তি করলো না। কালকে বিকেল বেলা তারা যে প্রেস রিলিজ দিল, তাদের যে 2 লাইন লিখে দিয়ে সেটা তো সংবাদ মাধ্যমকে থ্রেট করেছে। তারা বলে যে পরবর্তীকাল থেকে কুণাল ঘোষের যে বক্তব্য এটা ছাপা হলে সেটার দায়িত্ব লিগ্যাল অ্যাকশন নেবে। এটা কোনোদিন হয়? একটা রাজনৈতিক দল, যারা রাজনৈতিক দল বলে দাবি করছে, সংবিধানের শপথ নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা এসছে, তারা সংবিধানকে আক্রমণ করছে, সাংবিধানিক প্রধানকে আক্রমণ করছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আক্রমণ করছে, সিএজি কে আক্রমণ করছে, নির্বাচন কমিশনকে আক্রমণ করছে, প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীকে আক্রমণ করছে, সংবাদ মাধ্যমকে আক্রমণ করছে। এটা কি কোনো রাজনৈতিক দল বলা যায়? এটা কি কোনো রাজনৈতিক দলের কাজ? পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।